আসসালামু আলাইকুম। একটা শর্ট লাইভে আসলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম, আচ্ছা প্রথমেই বলে রাখি, সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই। আমি তারপর এটা আরো আগেই আসা উচিত ছিল, তারপরেও মেজর জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই, আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, ওই তথ্য অনুযায়ী 8ই জুলাইতে একটা 400 জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে, একটা কনভেনশনাল সেন্টারে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে 400 জনের একটা ওয়ার্কশপ হচ্ছে, যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় একটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা, আর্মি গ্রাউন্ডে ডিপ্লয়েড আছে, কেউ কোনো কিছু জানে না। এতদিন কেউ কোনো কিছু জানতো না। আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই, জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি? কারণ তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন, সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি 2018 সালে 5 জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি। তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল এটা জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 জনকে প্রশিক্ষণ দিল। আপনারা কেউ কিছু জানেন না? এতদিন পরে আমরা জানতেছি। এখন চিন্তা করেন, এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত। অসমাপ্ত কি জন্য আমি বলি, যে আপনি একটা দেখেন, আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে 400 জনের একটা ট্রেনিং হয়েছে। আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে, সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে। কনভেনশন গিয়ে বলবে তুমি 8 তারিখে কাকে ভাড়া দিছিলা, তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম। সাথে সাথে ওই লোককে ধরবা, তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিলা, এই এনজিও কে, আচ্ছা ওই এনজিও কে ধরবো। তুমি যেখানে কি করছো, ওয়ার্কশপ করছো, ওয়ার্কশপ কাদের করেছো, লিস্ট দাও। এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে। দাও আমাকে। সো যদি এই জিনিসটা হ্যান্ড ওভার করা হইতো তাহলে অ্যাটলিস্ট পালায় যাইলেও হাফ হাফ ওর মধ্যে ধরা পড়ার কথা না? এটা কিন্তু সহজ, এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন জবের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যেখানের মধ্যে কোনো, অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায়, শোনা যায় অমুক জায়গায়, তারপরে ওটা খুঁজে বের করতে হয়। সিম্পল, এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন নাই, কোনো কমপ্লিকেট নেই। এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশন সেন্টার নাম আছে, ওখানে যাবেন, ধরবেন, সাথে সাথে বের করে ফেলবেন। এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায়। আমি আপনাকে, আচ্ছা ঠিক আছে, একটা পার্সোনাল উদাহরণ দিই। আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটে ট্রেনিং করতে গেছি। আমার 2 কোর্সমেট, আমি তখন মোটরসাইকেল চালাইতাম। একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে, দেখা করতে যাবে। কোনো তথ্য জানে না, জানে হচ্ছে ওই এলাকার মধ্যে, সিলেটের ওই এলাকার মধ্যে আছে। আমি সাথে সাথে সিলেটকে একটু ফোন করছে, এক ভাইয়া, ছোট ভাইয়া আছে আমাদের, সাব্বির ফোন করে, সাব্বির এই এলাকায় অমুক জায়গায় এরকম একটা মেয়ে আছে, বলো তো কোথায়। সে ঘন্টাখানেক পরে আমাকে কল দিল। আমরা ওই আমার কোর্সমেটটা খেলে মারা গেছে, মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে ফেলছি, যেখানে কোনো জায়গা নাই তথ্য নেই। আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার, ওখানে 400 জন। আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম একটা হয়েছে। আরে ভাই, ইউ আর সাপোজ টু গেট এভরিওয়ান অ্যারেস্টেড বাই নাও। এর কারণটা কি? কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন থেকে শুরু করে যারা যারা আছে সবাই ওদিক থেকে, এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড। রিপোর্টটা দেখেছেন কিনা যে কি ফারুক খানের ভাই যে সামিট গ্রুপের যে আছে, সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ডে থেকে, ওখানে বসে বসে মানি ম্যানেজমেন্ট করে। আর আমরা হচ্ছে একটা, কি বলবো, বেইমানের জাতি।
আমরা ওই টাকাগুলা খায়া একটা ইনফরমেশনের অর্ধেক দিচ্ছি, বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্ট 400 জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছ থেকে কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন ইয়া করার কথা। আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে চাবে, ইয়া যাবে না। বাট আমি একটা জিনিস বলি, এই সমস্ত জায়গায় ইউ হ্যাভ টু বি রুথলেস, যেভাবে আওয়ামী লীগ রুথলেস হয়েছিল। কারণ তারা এখানে হচ্ছে দেশ। একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানব অধিকারের কথা বলি আর কথা বলি, অবশ্যই মানব অধিকার আছে, কিন্তু হোয়েন ইজ এগেনস্ট দ্য কান্ট্রি। আপনারা মনে রাখবেন কোনো দেশে কিন্তু কোনো দেশ স্পাই ধরা পড়লে তার কিন্তু কোনো হিউম্যান রাইটস নাই, তার কিন্তু হিউম্যান রাইটস নাই। কারণ সে এই দেশে এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে। এই যে গ্রুপটাকে আছে, ওই গ্রুপটাকে এখন আমরা ধইরা তাদেরকে আইনের আওতায় আনতেছি না। এর কারণ সবাই রয়ে গেছে। কেন রয়ে গেছে? ওই এখন আপনারা বলবেন আমি সেই পুরনো পেঁচাল পারতেছি, সেই পুরনো পেঁচাল একটাই, যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি, কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করাই ফেলছি। পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে, সিভিলিয়ান দিয়ে, তাই না? সেনাবাহিনী করে নাই। আমি নিজে আমাদের পুরো গ্রুপটাকে নিয়ে 31 আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এজ এক্স মিলিটারি অফিসার, ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছেন, ব্যান দেম ফ্রম ইউএন মিশন। আমি এটাও বলেছিলাম যে আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক পদত্যাগ করলাম যে সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে গুলি করে। 5ই আগস্ট যেদিন হাসিনা পালায় যে ওই দিনও সেনাবাহিনীর হাতে লোকজন মারা গেছে। এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী প্রধান আহতদের চিকিৎসা দিয়ে একদম কি ফালায় ফেলছে। আরে ভাই, সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে? সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে? সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে 7.62 মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে, তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে, ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার? এটা হয় নাই কারণ এই একটাই, ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে, এবং এর কারণেই আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকারের আন্ডারে যখন একটা নির্বাচন হবে, ওই নির্বাচনে নাশকতাই হবে। কারণ কি, ভারত চায় পুরো পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি নির্বাচন হইলে এরকমই হয়, এইটাই স্বাভাবিক। হোয়ারেস সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে, আমার 28 বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না, আমি বারবার এটা বলছি। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না, বিকজ জেনারেল ওয়াকার আর কিলার জেনারেল গুলা তাদেরকে, ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না। কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের সরকার নিশ্চুপ, উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে, ওরাও বুঝতেছে না, বিএনপিও বুঝতেছে না যে বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে যে জেনারেল ওয়াকার আর চুপ্পু তারা এখনো রয়ে গেছে। এখন বিএনপিকে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই। এটা আমি এর আগের ভিডিওতে বারবার বলছি। বাট এই জিনিসটা হচ্ছে আমরা যেটা ভুল করতেছি, যে এখন পর্যন্ত আইজি কে নিলাম, কিন্তু পুলিশ, বিজিবি, কেন বিজিবির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি পাবলিককে গুলি করে নাই? আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে? 6 মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসনা। এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল, ওখানে ওই ওই দিন 20 থেকে 21 জনের মতো লোক মারা গেছে। একজন খুনিকে আপনি দিলেন 6 মান্থ সিনিয়রিটি ডাউন। আর এখন তো আমরা দেখতেছি আপনার শ্যালক আহসান কবিরকে আপনি ব্রিগেডিয়ার জেনারেল বানাই দিচ্ছেন। সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যাঞ্জামের মধ্যে থেকে জেনারেল ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে, তাদের ভাগ্যে যেটা আছে, এটা হচ্ছে আমরা বারবার বলে পারবো না। এবং একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল চুপ্পুকে রেখে দিচ্ছে, জেনারেল ওয়াকারকে রেখে দিচ্ছে, এই মুহূর্তে সরানো যাচ্ছে না কেন? একটা এটা হচ্ছে একটা এইজ ওল্ড কথা। এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন, লোহা গরম হ্যাঁ হাতোড়া মার দো, ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভ আরিয়াকে। কারণ কি, এই যে সিচুয়েশনটা হইলো, মাইলস্টোন কলেজে যে বিমানটা ডাউন হইলো, এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল, মেনটেন্যান্স ঠিক মতো ছিল না। মেনটেন্যান্সের এর আগের যে সেরা প্রধান ছিল সে 3,000 কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে।